শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঝুমঝুম বৃষ্টি পড়ছে, আকস্মিক বৃষ্টি। এখন শরৎকাল, ছোড়াপালির চারপাশে থোকা থোকা কাশফুল বৃষ্টির ছোঁয়ায় ভিজে চুপসে যাওয়ার পরও জোরপূর্বক দোল খাচ্ছে। আমার শিউলি গাছের আছে রাশি রাশি ফুল, কিছু ডালে আর কিছু মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন গাছের নিচে সাদা কার্পেট মোড়ানো। আমার বলছি কারণ গাছটি নিজ হাতে রোপণ করা, আমার যত্নে করে তোলা। গ্রিলবিহীন বারান্দায় বৃষ্টির ছাপটা প্রবল। আমার বইয়ের উপর বেশ কয়েক ফোঁটা বৃষ্টির পানি জমে গেছে ইতিমধ্যেই। পানিগুলো মুছিয়ে হাত থেকে বইটা রেখে উঠে দাঁড়ালাম। সবেমাত্র পড়া শেষ করেছি হুমায়ুন আহমেদ স্যারের উড়ালপঙ্খী। এই নিয়ে সপ্তমবারের মতো পড়ছি, তবুও মুহিবের প্রতি ভালো লাগা কোনো মতেই কমছে না। তবে সমাপ্তিটাতে আমার মন খারাপ আকাশ ছোঁয়া। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাসের দলেরা। হুমায়ুন স্যার আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। আশরাফের মতেই উনি বেঁচে থাকলে ওনার তৃতীয় পক্ষের স্ত্রী হতাম আমি। নাকে কফির পোড়া পোড়া গন্ধ আসছে। কিছুক্ষণ পর তা আরও তীব্রভাবে অনুভব করতে পারলাম। বই থেকে মুখ তুললি তবে বুবু? নীলিমার কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকাতেই অবাক হলাম। ও আমার ছোট বোন। এই বৃষ্টি বাদলের দিনে এভাবে আমার শ্বশুরবাড়ি এসেছে, মোটেও এই জন্য অবাক হয়নি। বরং রাত বিরেতে হাজির হলেও কেউ খুব একটা অবাক হবে না। ওর জন্য এই ব্যাপারটা নিতান্তই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে নীলি এখন আমার শাড়ি চুড়ি পরে আছে, যেন এই বাড়ির বউ আমি না, নীলি। বসবো বাবু? নীলির কথায় ঘাড় নাড়িয়ে আমি নিজেও বসে পড়লাম। কয়েক চুমুক দিতেই নীলি প্রশ্ন করলো, কেমন হয়েছে বাবু? আমার কিছু বলতে ইচ্ছে করছে না, তবে কিছু বলা দরকার, তাই বললাম, তোর মতোই হয়েছে নীলি। তো এই সময়ে হঠাৎ? কেন, আসতে মানা আছে বুঝি? নীলির অভিমানী কণ্ঠস্বর, তবে আমার তেমন ভালো লাগছে না। স্বাভাবিক কণ্ঠেই শুধালাম, না তা হবে কেন? তোর মা যদি শুনে রাগ করবে না? বারে, আমার একার মা নাকি? তোমারও তোমার। জানিস নীলি, পিঠের চামড়া বুকে আসে না, তেমনই তোর মা কখনো আমার মা হবে না। আমার মা তো সেই উপরে খোদাতালার সাক্ষাতে চলে গেছে। বুবু? নীলির কণ্ঠে চাপা খুব স্পষ্ট। আমি হালকা হেসে বললাম, রাগ করছিস নীলি? তবে এটাই সত্যি, তোর মা আমাকে কখনো তার নিজের মেয়ে ভাবেনি। ভাবলে থাক না, বাদ দে সব। তোর কি খবর তাই বল। নীলি প্রথমে মুখরোচক কিছু কথা বলল, অতঃপর এনিয়ে বিনিয়ে একটা টপিকে এসে উপনীত হলো। তাতে আমি একটু অবাক হলাম না, বরং নীলি যে এমন করবে তা যেন আমি আগে থেকেই জানতাম। কিন্তু আমার এখন মোটেও ওর কথা শুনতে ইচ্ছে করছে না। নীলিও দমবার পাত্রী নয়। আমার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, তুই সুখে আছিস তো বুবু? আমি বেশ অবাক হলাম, কি বলতে চাইছে ও? আমি সুখে নেই বলতে কি বোঝাতে চাইছিস নীলি? মায়ের মতো শাশুড়ি, বোনের মতো একজন যা পেয়েছি, একজন বাবা পেয়েছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে আছি। আমার আর কি অপূর্ণতা? নীলি আশেপাশে চোখ বুলিয়ে সতর্কতার সাথে বলে উঠল, তোর বিয়ে হয়েছে 10 বছর, অথচ এখন একটা বাচ্চা হলো না। তো ছোট দেবরের একটা 7 বছরের ছেলে আছে, এখন আবার হয়তো সুখবর আছে। আর তোর দেখ, ভাইয়ারও তো বাবা ডাক শুনতে ইচ্ছে করে, তাই না বল? আমি বেশ স্বাভাবিক কণ্ঠে বললাম, তুই শুধু শুধু চিন্তা করছিস, এমন কিছুই না। আমাদের মেডিকেল রিপোর্টে কোনো সমস্যার কথা উল্লেখ নেই। আল্লাহ চাইলেই আমাদের কোলে আলো করে সন্তান আসবে। আসবে বাবু, আসছে না তো? পুরুষ মানুষ, বুঝেছি তো। তোর প্রিয় লেখক হুমায়ুন স্যারের লিখেছেন যে পুরুষেরা। থাম নীলি, তোর এত কিছু ভাবতে হবে না। আমি আশরাফকে বিশ্বাস করি। নীলি আমার কাছে এগিয়ে এলো, অতঃপর ফেসফেসিয়ে বলে উঠল, এত বিশ্বাস ভালো না, দেখিস অন্ধের মতো বিশ্বাস করে আবার অন্ধ না হয়ে যাস। নীলির কণ্ঠস্বরে কিছু তো ছিল, আমার যেন অন্তরাত্মা কেঁপে উঠল। কিছু বলার আগেই আমার কোলে ঝাঁপিয়ে পড়ল নিদ্র। বড়ম্মু বড়ম্মু বলে অস্থির হয়ে পড়ল। ওর জন্মের পর তাহু বেশ অসুস্থ হয়ে পড়েছিল।
শরীরের কিছু নার্ভ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। স্নায়ুগত সমস্যা দেখা দেয়, ফলে দীর্ঘদিন শয্যাশয়ী ছিল তাহু। নিজের আমার হাতেই বেড়ে ওঠা, কোলে পিঠে করে মানুষ করেছে নিজকে। মা বলতে ছেলেটা আমাকেই প্রথমে চিনেছে। কিছুক্ষণ লম্পঝম্প করে 3/4 প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে পড়ল নিদ্র। ধপধপে ফর্সা, সুস্বাস্থ্য এবং সঠিক গড়নের অধিকারী নিদ্র। হাসলে গালে সুন্দর টোল পড়ে। দাঁতগুলো বের করে খিলখিল করে হাসছে। তার বিন্যস্ত দাঁতগুলো হাসির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এরূপ নির্মল হাসি মন ভালো করার উৎকৃষ্ট কারণ। দেখতে একদম রাজপুত্রের মতো লাগছে। আমি একগাল হেসে নিদ্রকে কোলে তুলে নিতেই প্রশ্ন করলো, বড় হলে আমাকে কেমন লাগবে আম্মু? একদম প্রিন্সদের মতো। কিন্তু আমার বাবাটা বর সাজতে চাচ্ছে কেন? আরে আমরা এইমাত্রই বড়বউ খেললাম। তুমি কি জানো না এই খেলা? বেশ জানি। এখন আমার বাবাইয়ের বউটা কে হয়েছিল শুনি? না, ওদের কাউকে পছন্দ হয়নি আমার। তাই নাকি? তবে কেমন বউ লাগবে আমার বাবার? নিদ্র কিছুক্ষণ যাবৎ একটা কথা বলার চেষ্টা করেও পরিষ্কার করে ব্যাপারটি বলতে না পেরে হাত নাড়িয়ে বলতে লাগলো, আমি জানি না। আম্মু বলেছে যে তোমার কি যেন ভুলে গেছি। তবে আমার একটা বোন কিনে আনবে, অনেক মজা হবে। ইয়ে, আমি বলেছি যে তোমার বড় আম্মুর একটা প্রিন্সেস আনবে, তাকে বউ বানিও। ঠিক বলেছি না বুবু? তাহুর কথায় পিছন ফিরে তাকালাম। ট্রেতে করে নানা ফলমূল নিয়ে হাজির সে। আমার সামনে রাখতে রাখতে বলল, খেয়ে নাও। কপালে হাত রেখে জ্বর চেক করলো। গম্ভীর হয়ে বলে উঠল, খেয়ে নাও বুবু, সারাদিন বই পড়লেই কি হবে? নিজের খেয়াল রাখতে হবে তো, নাকি? আমার ভীষণ রকমের ভালো লাগলো তাহুর এরূপ শাসন। মেয়েটা যেন একদম আমার মায়ের পেটের বোন, আপন সহোদর। আমি তাহুর দিকে তাকিয়ে বললাম, এখন এসব খাওয়ার সময় তোর? ঠিকঠাক মতো খেয়ে আমার মেয়েকে ভালো রাখতে হবে তো। তা না হয় করব, তবে একটা শর্ত আছে। আমি কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করলাম, কি শর্ত শুনি? তোমার প্রিন্সেসকে আমার বৌমা অর্থাৎ আমার বাবার রানী বানাতে হবে, তাই না বাবাই? নিজ ও মায়ের কথায় যথেষ্ট উস্কে গেল। বেচারা জানেই না বউয়ের মর্মার্থ, অথচ সেও বউয়ের জন্য লাভ আছে। আমি চিন্তিত ভঙ্গিতে বলে উঠলাম, দূর পাগলি, প্রথম ছেলে না মেয়ে হয় কিভাবে বলবো? না না, প্রিন্সেসই আসবে। তোমার মেয়ের জন্য অপেক্ষা করতে করতে আমার ছেলে বুড়ো হয়ে যাবে, তাও তোমার মেয়েকেই চাই। বাচ্চা হয় কি না তা তো দেখি, ছেলে মেয়ে পরের ব্যাপার। নীলির কথায় ওর দিকে ফিরে তাকালাম। তাহু তেলে বেগুনে জ্বলে উঠল। মুখ সামলে কথা বলো নীলি, তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না আমি। নেহাতি বুবুর বোন, তাহলে বহুকাল আগেই তোমার জন্য এবারে নিষিদ্ধ হয়ে যেত। আমাকে এভাবে অপমান করছে, তুই কিছু বললি না আপা? আর তুমি বুবুর জিনিসপত্র পড়ে আছো, তোমার এমনিও বুবুর জিনিসের প্রতি নজর বেশি। তোমার সব কিছুতেই নজর না শুধু, হ্যাঁ, সব কিছুই আমার করে ছাড়বো, কেড়ে নেব সব। বলেই নীলি হনহন করে বেরিয়ে গেল, আমাকে হুমকি দিয়ে গেল। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। নিদ্রকে জড়িয়ে ধরলাম শক্ত করে, যেন আরেকটু হলেই হারিয়ে যাবে। সারাদিনের কাজ শেষে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই ডাক পড়ল। সন্ধ্যায় নাস্তার টেবিলে যেতেই বড় আপা বলতে লাগলো, ছোটকে আর কোনো কাজ করাবে না, এখন থেকে সব কাজ তুমি করবে। পারো না তো কোনো খুশির খবর দিতে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করো না। আমি তোমাদের মাঝে ঢুকে পড়েছি, এ কথা তুমি বলতে পারলে বড় বাবা? আপা আমার চাচা শ্বশুরের মেয়ে। ওনাদের ঝগড়া দেখতে ভালো লাগছিল না। রান্নাঘরে টুকটাক কাজ ছেড়ে রুমে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শরীর ক্রমশ খারাপ হচ্ছে, হু হু করে জ্বর বাড়ছে। আশরাফ ফিরল অনেক রাতে, আলো না জ্বালেনি। স্বভাবতই আমাকে হাত রেখে খুঁজে বের করে জ্বর চেক করলো। সত্যি মানুষটা আমাকে অনেক ভালোবাসে। এই তো আর দিন কতক পর পাক্কা 10 বছর পূর্ণ হবে আমাদের পথ চলার। আলো জ্বেলে আশরাফ আমার কাছে এসে বসলো। ওর চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। আমার বেশ মায়া হলো, হাসিও পেল। তোমার জ্বর তো কমছে না, বেশি খারাপ লাগছে নিরু, কষ্ট হচ্ছে? আমি প্রত্যুত্তর করলাম না, আদুরে বিড়ালের মতো ওর গা ঘেঁষে রইলাম। আশরাফের উৎকণ্ঠা বাড়ছে।
খেয়েছো নিরু? আমি মাথা দুলিয়ে না জানালাম। আশরাফ উঠে গেল, ব্যস্ত হাতে খাবারের ব্যবস্থা করলো। আশরাফ ভাত মাখিয়ে আমার মুখে তুলে দিচ্ছে। আমি খেতে খেতে প্রশ্ন করলাম, তুমি খাবে না? না নিরু, আমি খেয়ে এসেছি। আমার ব্রু আপনা আপনি কুঁচকে গেল। আশরাফের মধ্যে লুকোচুরি একটা ভাব। এলোমেলো শব্দে বলে উঠল, আসলে বন্ধুদের সাথে খেয়েছিলাম। রাগ করছো? আচ্ছা, এই তো একটু একটু খাচ্ছি। ওর কথাবার্তা আমার খুব একটা সুবিধা ঠেকছে না, কারণ আর যাই হোক আমাকে ছাড়া আশরাফ রাতে খাবার খায় না। তবে আমার আর ঘাঁটতে ইচ্ছে করছে না। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, আচ্ছা, আমাদের যদি একটা মেয়ে হয় তাহলে তাকে নিজের বউ অর্থাৎ রানী বানাবো, বুঝছো? নিদ্র হবে আমার জামাতা। আশরাফ একটু হাসলো। পরক্ষণেই তার চোখে রাজ্যের চিন্তা নেমে এলো। সেদিন রাতে আর ঘুমালাম না। বারান্দায় আসন পেতে বসেছিলাম আমরা দুজনেই। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। বইয়ের ভাষায় ইলিশে গুড়ি। পুরো বাড়ির আলো নেভানো, শুধু সদর দরজায় টিমটিম করে একটি আলো জ্বলছে। সোডিয়ামের দুর্বল রশ্মি সুন্দর আলো ছায়া তৈরি করছে। নিস্তব্ধ এই বাড়িটাকে আমার কোনো এক ঘুমন্তপুরী মনে হচ্ছে। আকাশের উপর থালার ন্যায় চাঁদ, চারদিকে জ্যোৎস্নার উত্থাল ঢেউ। শিউলির তীব্র ঘ্রাণ এসে শিউলির তীব্র ঘ্রাণ ভেসে আসছে। বৃষ্টি জলে ধুয়ে মুছে সতেজ হয়ে যাওয়া চারপাশ। বাতাসে একটা নমনীয়তা বিরাজমান, তাতে যুক্ত হয়েছে সদ্য ফোটা শিউলির সুবাস। শান্তিপ্রিয় প্রতিটা মানুষের কাছে এই পরিবেশটাকে নিজের প্রেয়সীর মতো মনে হতে পারে। তার সাথে তার প্রণয় ঘটবে, পরিণয় পাবে, তার সর্বাঙ্গে শিহরণ বয়ে যাবে এর স্নিগ্ধতার। সকল প্রকার অবসাদ বিষাদ উবে যাবে জ্যোৎস্না স্নানরত বর্ষণমুখর প্রেয়সীর ছোঁয়ায়। তারা না চাইতেও একে অপরকে আলিঙ্গন করবে। তীব্র এক সুঘ্রাণ যখন অনুভূতি হয়ে নাসারন্ধ্র ভেদ করে বক্ষপিঞ্জরে পৌঁছাবে, মানসিকভাবে বিধ্বস্ত লোকটাও বলে উঠবে, বাহ, জীবন তো বেশ সুন্দর। সত্যি বেঁচে থাকার প্রয়োজনীয়তা অপরিসীম, অথচ অধিকাংশ মানুষজনই ঘুমপড়ির কোলে সময় যাপন করে। ইস, যদি একবার তারা এই দ্বন্দ্বাচ্ছন্ন মায়াজাল কাটিয়ে উঠতে পারত, রাত্রিকন্যার এই সৌন্দর্যে বিলীন হয়ে যেত, তবেই বোধহয় তারা আত্মহনন ছেড়ে মৃত্যুর মুখে বসেও বাঁচার আকুতি জানাতো। তারা উপলব্ধি করত যে প্রতিপালক তাদের বৃথা জীবন ফুলদান করেনি। নিদ্রকে নিয়ে ওর স্কুলে এসেছি, তাহুর শরীরের পানি জমে গেছে। অমন ভারী শরীর নিয়ে চলাফেরা করা কষ্টসাধ্য। তাছাড়া এই সময়ে যথাসম্ভব বিশ্রামে থাকা প্রয়োজন। নিদ্রকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি শপিং মলের দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য কোনো ইউনিক গিফট প্যাকেজ কেনা। আজকে 15ই অক্টোবর, 17 তারিখ আমাদের বিবাহবার্ষিকী। একসাথে থাকা 10টি বছর পূর্ণ হতে যাচ্ছে। একসাথে অনেকগুলো দিন পার করলাম আমরা। মানুষজন বলেছে লাভ ম্যারেজ বেশি দিন স্থায়িত্ব হয় না। আজ তাদের চোখে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিতে ইচ্ছে করছে স্থায়িত্বটুকু। এক রাশ প্রশান্তি ভর করলো মনটাতে। নিরুপমা ডাকতে শুনে পিছনে ফিরতেই বেশ অবাক হলাম। দীর্ঘদিন পর এত পরিচিত মানুষটি সময়ের ব্যবধানে আজ অপরিচিত। কেমন আছো নিরুপমা? অভিমানে কিচ্ছুটি বলতেই ইচ্ছে করলো না। তাশরিফ আমার বন্ধু, বিপদের বন্ধু, বাল্যকালের বন্ধু। কত খারাপ পরিস্থিতি দুজনে একসাথে পার করেছি হিসেব নেই। তবে আজ কেন আমাদের এই বিচ্ছেদ? প্রেমিকের সাথে বিচ্ছেদ মানা যায়, কিন্তু বন্ধুত্বের বিচ্ছেদ? সব তো ঠিকঠাক চলছিল। আশরাফের সাথে আমার প্রণয়ের সম্পর্ক, এর মাঝেই একদিন হুট করে তাশরিফ জানালো যে সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। কাজেই আমি আশরাফকে ছেড়ে দিতে। এত বছরের সম্পর্ক ছাড়া চারটিখানি কথা নয়। তাছাড়া মানুষটাকে ভালোবাসি আমি। তাশরিফের সাথে সম্পর্কের অবনতি তখনই ঘটে যখন আমরা বিয়ে করলাম। তাশরিফ পুরোপুরি লাপাত্তা হয়ে গেল। অনেক খুঁজে পেলাম না। তবে আজ এত বছর পর, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তাশরিফ আশরাফের আপন চাচাতো ভাই। আমার সাথে কথা বলবে না নিরুপমা? তাশরিফের কথায় ঘুরে তাকালাম। বাহ, তুই থেকে তুমিতে চলে গেছে, ভালোই। এতদিন পর কোত্থেকে উদয় হলেন জনাব তাশরিফ আহসান? আপনার স্ত্রী সন্তান কোথায়, দেখছি না যে? আমার কথায় হো হো করে হেসে উঠল তাশরিফ।
চোখ ছোট ছোট করে বলল, অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, ধীরে সুস্থে বলি কেমন? প্রথমত, তুমি এখনো আগের মতোই আছো। এই যে এত বছর পর দেখা, তবুও একটিবার জানতে চাইলে না কেমন আছি। উল্টো বাঁকাতেরা প্রশ্ন। আমার প্রতি তোমার এই অধিকার বোধ একটু আমাকে গ্রাস করে নিরুপমা। আমার স্ত্রী, এই পদে প্রার্থী একজনকে মনোনীত করেছিলাম, কিন্তু কিন্তু সে পদগ্রহণ না করে পদত্যাগ করেছে। তাই আর কি কিছু ভাবিনি। আমার কুচকানো ব্রু এখনো পূর্বস্থায়ী ফিরেনি। আগের ন্যায় প্রশ্ন করলাম, এসেছেন কেন? আপনাকে দেখতে। দেখা শেষ, চলে যাব। সব স্বাভাবিক ছিল। আচমকায় আমার চারপাশটা অন্ধকার হতে লাগলো। আমি হাতরে কিছু ধরার চেষ্টা করলাম ভর দেওয়ার জন্য, কিন্তু আমার চোখগুলো ক্রমশ বুজে আসতে লাগলো। চোখ খুলে নিজেকে সাদা বেডে আবিষ্কার করলাম। বুঝতে পারলাম আমি কোনো হসপিটালের ইমার্জেন্সি ইউনিটে শুয়ে আছি। পাশেই তাশরিফ গম্ভীর মুখে বসে। ধীরে উঠে বসলাম। আমার কি হয়েছে প্রশ্ন করতেই তাশরিফ বলে উঠল, খবর তো বেশি ভালো না। কয়দিন যাবৎ এই রোগ পালছিস? আমি ভয় পেয়েও না পাওয়ার চেষ্টা করলাম। তাশরিফ আগের ফর্মে ফিরে এসেছে দেখে আমার ভালো লাগছে। বেশ কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করেও মূল ঘটনার কিছুই জানতে পারলাম না। ও দৃষ্টি সেলফোনে নিবদ্ধ। আচমকায় তাশরিফ বলে উঠল, আমি বুঝতে পারছি না আমার খুশি হওয়া উচিত নাকি একজন জুনিয়র আসছে শুনে আমার খুশির অনন্ত থাকছে না। যখন মনে পড়ে এই নীরু আমার কোল জুড়ে আসছে না, আমি তখন থমকে যাচ্ছি। এই দোষটা নিয়ে আমি মরে যাচ্ছি নীরু। আমি কিছু বললাম না, মেঝেতে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ কেটে গেল। মৌনতা ভেঙে তাশরিফ বলে উঠল, আশরাফ সাহেবের নম্বরটা দাও নীরু, খুশির খবরটা দিই। আমি আটকে উঠলাম। না, এখন না। আমাদের বিবাহবার্ষিকী 2 দিন পর সারপ্রাইজ থাকুক। আমার মনে হয় এর চেয়ে বড় সারপ্রাইজ হয় না। তাশরিফ কিছু বলল না, আমাকে নিয়ে হাঁটা দিল। নিদ্রকে নিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। আমার মাঝে মিশ্র অনুভূতি। আশরাফ নিশ্চয়ই খুব খুশি হবে। যাক, অবশেষে নিদ্র আমার জামাতা হওয়ার একটা সুযোগ পেতে যাচ্ছে বোধহয়। অথচ আমি তখনও কল্পনাও করিনি আমার এই মিশ্র অনুভূতির বিপরীতে কি অপেক্ষা করছে। না, তাশরিফ জানতো তার দুটানার সমাপ্তি। ধীর গতিতে গাড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গন্তব্যস্থলে নামতেই আমরা ঝটপট নেমে পড়লাম। তাশরিফের থেকে বিদায় নিতে অগ্রসর হতেই সে বলে উঠল, জুনিয়র নীরু আসা অবধি আমি আশেপাশে থাকবো নিরুপমা। এই অধমের প্রয়োজন পড়লে শুধু একটু কল দিও। যেখানেই থাকি না কেন, আই সোয়ার উড়ে এসে হাজির হব। আমি হাসলাম। ছেলেটা একদম আগের মতোই রয়ে গেছে। বাড়ির সামনেই এক লোক ভ্যান গাড়ি করে নানা গাছ নিয়ে ফেরি করার উদ্দেশ্যে এগিয়ে চলছে। আমি দ্রুত পদে লোকটাকে দাঁড় করালাম। অনেক বেশি খুশির আমেজে বেমালুম ভুলেই গিয়েছিলাম বাড়িতে নতুন কারো আগমন উপলক্ষে আমি একটা বিশেষ কাজ করে থাকি। বই পড়ুয়া আমি গাছ লাগাতে বেশ পছন্দ করি। বাড়ির অধিকাংশ গাছ আমার হাতে রোপণ করা। বাড়িতে নতুন সদস্য আগমন উপলক্ষে আমি বাগানে নতুন একটি গাছ লাগিয়ে দেই তার নামে। বাড়িতে এখন নতুন 2 জন সদস্য আসতে চলেছে, তাই একটি শিউলি আর মাধবীলতার চারা সংগ্রহ করলাম। ফুল বিক্রেতা আমাকে মিষ্টি হেসে সম্ভাষণ জানালো। বাড়িতে প্রবেশ করতে নিদ্র ঘরের মধ্যে ছুটে গেল। নিদ্র ইউনিফর্ম চেঞ্জ করে এক হাতে ঠান্ডা পানির বোতল আর এক হাতে গাছ লাগানোর সরঞ্জাম নিয়ে ছুটে এলো। আমি ব্যাগ সহ জিনিসপত্র পাশে রেখেই গাছ লাগানোর কাজে লেগে পড়লাম। শিউলি গাছটার কাছেই গাছগুলো লাগিয়ে দিলাম। শিউলির চারাটা মাধবীলতার চেয়ে লম্বায় বড়। আমি আশা করছি যে শিউলি ফুল গাছটাকে মাধবীলতাটা বেড়ে ওঠার জন্য ঝাড় হিসেবে ব্যবহার করবে। ততদিনে বড় শিউলি গাছটা থুরথুরে বুড়োয় পরিণত হবে। তাতে মাঝে মাঝে 2-1টা ফুল ফুটবে। আর এই ছোট্ট চারাটি তখন নবযৌবনা, সাদা নক্ষত্রের মতো ফুলে ফুলে ছেয়ে যাবে গাছটা। আর মাধবীলতাটাকে তাতে তত্তর করে বেড়ে উঠবে। তাতে দোল খেতে থাকবে লাল সাদার বাহারি মাধবীলতার পুষ্পমালা। এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকাল। তাহু দাঁড়িয়ে আছে। ফোলা ফোলা শরীরের মেয়েটাকে একটু বেশি গুলুমুলো লাগছে। কি ব্যাপার বুবু, নতুন 2টি গাছ আর একজন সদস্যকে তা জানতে ইচ্ছে করছে। আমি হাসলাম, তবে কিছু বললাম না। তাহু আমায় জড়িয়ে ধরলো। আমি কি আমার পুত্রবধূ পেতে যাচ্ছি?
আমি এবার গম্ভীর হয়ে বললাম, তোকে এই উটকো কথা কে বলেছে? আমি রিপোর্ট দেখেছি। এবার বলো না যে কোথায় দেখেছি, তুমি পাশেই রেখেছো। আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। তাহু আনন্দে চিৎকার করতে নিতেই আমি ওকে থামিয়ে দিলাম। আরে থাম, আর 2 দিন পর আমাদের বিবাহ বার্ষিকী, জানিস তো? হ্যাঁ, তো তুমি সারপ্রাইজ দিতে চাইছো? ইয়েস বুড়ি। আমাদের পাশে থেকে নিদ্র বলে উঠল, কে আসছে আম্মু? তোমার বউ। বাবাই তোমার বউয়ের নাম রাখা হবে। আয়ত্রী? নিদ্র চিৎকার করে প্রশ্ন করলো, আই? ওটা তো বোন, বউয়ের নাম আয়ু। আমি ব্রু কুচকে ফেললাম। আগে থেকে কি ঠিক করা তাহু? নিজের মেয়ের নামটাও এখনো ঠিক করলি না, অথচ আমাদের খুনসুটি চলছিল দীর্ঘ সময়। তাহু আমাকে শাসনের সহিত সঠিক নিয়ম কানুন জানাচ্ছে, খাবারের নিয়মিত লিস্ট তৈরি করে দিচ্ছে। রাত বাড়ছে, সাথে আমার প্রতীক্ষা। নিজের ভিতরে ছোট্ট অস্তিত্ব বেশ করে অনুভব করতে পারছি। হুট করেই খুব কান্না পাচ্ছে, অথচ আমি বরাবরই আত্মসংযম করা মেয়ে। আমার ভীষণ খারাপ লাগছে। আজকে এই খুশির একটা দিনে আশরাফের সঙ্গতা চাইছিলাম আমি খুব করেই। চোখে আলো পড়তেই ঘুম ভেঙে গেল। আশরাফ আলো জ্বেলে ফ্রেশ হওয়ার জন্য তৈরি হচ্ছে। ঘড়ির কাঁটায় তখন রাত বরাবর 3টে বাজে। আমি বেশ অবাক হয়ে প্রশ্ন করলাম, কোথায় ছিলে তুমি? ফোন তুলছিলে না, এত রাত করে বাড়ি ফিরলে? দেরি হয়েছে তাই রাত করে ফিরেছি। তুমি জানো না তোমার জন্য যে আমি না খেয়ে বসে আছি? ওহ নীরু, খেয়ে ঘুমিয়ে গেলেই তো পারতে, আমি তো আর বসে থাকতে বলিনি। তুমি কি আমার উপর বিরক্ত আশরাফ? তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি সব বলে বোঝানো লাগবে না নীরু। বলে কটকট করে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগিয়ে দিল। আমি হতবুদ্ধি হয়ে বসে রইলাম। আমি বুঝতে পারলাম না আমার দোষ ঠিক কোথায়। কিছুক্ষণ পর আশরাফ ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গা এলিয়ে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি যে না খেয়ে আছি একটিবার তার খোঁজ পর্যন্ত করলো না ও। তবুও সব অভিযোগের পার চুকিয়ে বলে উঠলাম, আমার উপর কি তুমি কোনো কারণে রেগে আছো? তুমি কি আমার উপর বিরক্ত? উফ নীরু, সারাদিন কাজবিহীন থেকে তুমি যত উদ্ভট চিন্তা ভাবনা করছো। তাহেরা আর আজাদের তো এত ঝামেলা হয় না কেন জানো? কারণ নিদ্রকে সামলায় ও, তোমার মতো এত বাড়তি ভাবার সময় নেই। আমি হাসলাম। এই ব্যাপার তাহলে? সাহেব বাবা ডাক শোনার জন্য উতলা হয়ে যাচ্ছে। এই তো আর কয়টা দিন, তারপর তোমার সবচেয়ে খুশির খবরটা দিব অতি দ্রুত। তখন বেচারার মুখখানা দেখার মতো হবে। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে কারো উচ্চস্বরে কথার আওয়াজে। ভালো করে ঘুম ভাঙতেই টের পেলাম আশরাফ কার সাথে যেন কথা বলছে। ঘড়িতে তখন রাত 4টা বাজে। আমি এভাবে শুয়ে পড়লাম, তা দেখেও আশরাফ কিচ্ছুটি বলল না। আমি ধীর পায়ে বারান্দায় এগিয়ে গেলাম, অথচ আমি তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে। আশরাফের কাছে পৌঁছাতেই শুনতে পেলাম ওর কথাবার্তা। তুমি কি চাইছো নীলি? প্রথম যখন আমাদের মাঝে এসব হয়েছিল আমি তখন ডাকছিলাম, সেজন্যই আমি তোমার মাঝে নীরুকে দেখতে পেয়েছিলাম। দেখো নীলি, তুমি যত টাকা চাইছো আমি দেব, কিন্তু তুমি এসব ধামাচাপা দিয়ে রাখবে। আমি কখনোই তোমাকে স্বীকৃতি দিতে পারবো না। বাচ্চা টাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি তোমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো। সে নীরুর কোলে বড় হবে, বুঝলে তুমি? আমি নীরুকে ভালোবাসি, তোমার মতো মেয়ের জন্য নীরুকে ত্যাগ করতে পারবো না। আর শোনো নীলি, কাল রাতে আমি তোমার সাথে থাকছি। আমি চাই তুমি আমার জন্য বেবি প্ল্যান করো। ভালোবাসার মানুষটির এই রূপ মেনে নিতে যে ভীষণ কষ্ট হচ্ছে আমার। খুব চেয়েও নিজেকে স্বাভাবিক রাখতে পারছিলাম না। আমার শব্দ শুনে আশরাফ পিছনে ফিরে তাকালো, দ্রুত ছুটে এলো। নীরু, তুমি কিচ্ছু শোনোনি? কিচ্ছু না, প্লিজ স্বাভাবিক হও। তুমি আমাকে ছোবে না, সরে যাও। তুমি বিশ্বাসঘাতক, তুমি ঠকিয়েছো আমায় দিনের পর দিন। না নীরু, এমনটা নয়। আমি একটা বাচ্চা চাইছিলাম, আর তাছাড়া প্রথম ও আমারও দুর্বলতার সুযোগ নিয়েছে। আমি কিছুক্ষণ হতবিহ্বল হয়ে বসে রইলাম। বেশি কিছু সময় পর আমি ঘুরে দাঁড়ালাম। বেশ, তবে একটা বেছে নাও, আমি নাকি তোমার ওই নীলি?
নীরু, তুমি বুঝতে পারছো না, আমি চাইলেও নীলিকে ছাড়তে পারবো না। আমি আশরাফের কলার চেপে ধরে বললাম, কেন পারবে না তুমি? কারণ তুমি অশ্লীল। হ্যাঁ, আমি অশ্লীল, তবে তুমি বুঝবে না এসব। আমি নীলিকে বিয়ে করব, আমার সন্তান চাই। তুমি যদি তা মেনে নিয়ে থাকার তো থাকো, আর না হয় আমাদের সমাপ্তি টানতে হবে। অবশ্য তুমি যাবে বা কোথায় নীরু? আছে কে? আমি তোমার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। তোমায় অন্ধের মতো বিশ্বাস করে নিজের দৃষ্টিকোণ হারিয়েছি। সেই তুমিই নাকি আমাকে ছেড়ে দিলে। তবে তুমি বোধহয় জানো না, আমার ভালোবাসার ন্যায় ঘৃণার পরিসরও বেশ তীব্র। সহ্য করতে পারবে তো প্রিয় আশরাফ? ভালোবাসার দোহাই দিও না নীরু, ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমি হতভম্ব হয়ে গেলাম। হতভম্ব আমাকে রেখেই আশরাফ বাড়ি থেকে বেরিয়ে গেল, হয়তো নীলের সান্নিধ্যে। সেদিন আমি খুব করে কেঁদেছিলাম, মন ভাঙার কষ্টে যতটুকু কান্না সম্ভব। তারপর আমি নিজেকে নিজে শুধালাম, আমাকে লড়তে হবে আমার অনাগত সন্তানের জন্য হলেও। আমার আর আশরাফের সম্পর্কের দুটি পরিণতি ছিল। আমি দুই পক্ষের প্রস্তুতি নিয়েছিলাম। আমি মনের মধ্যে বারংবার আশা বুনেছিলাম, একবার যদি আশরাফ ক্ষমা চেয়ে ফিরে আসতো। কিন্তু আফসোস, আশরাফের সন্তান প্রয়োজন ছিল। ও যদি একটু খেয়ালি হতো তবে বেশ ভালোই বুঝতে পারতো সে বাবা হতে চলেছে। চলে গেল রাত, সারাদিন আশরাফের দেখা নেই। সে এখন প্রকাশ্যে নীলের কাছে যাচ্ছে। এভাবেই আমাদের বিবাহ বার্ষিকী চলে এলো, আমার জীবনের স্পেশাল দিন। সকালে নাস্তার পর আমরা গল্প করছিলাম, তখনই হাজির হলো আমার সৎ মা, আমার বাবা নুরুল ইসলাম। ঘরে প্রবেশ করে সম্ভাষণ পর্ব শেষে আমার বাবা জানালো তিনি মোটেও আমার জন্য আসেনি। তিনি এসেছেন তার নীলি মায়ের কথায়। নিরুপমা নামের তার কোনো মেয়ে নেই, অনেক আগেই মারা গেছে। আমি হাসলাম। সন্তানেরা দোষ করলে বাবার কাছে সে মৃত হয়ে যায়, আর বাবা যখন অন্যায় করে তখন আপনি হয়তো জানেন, আমার মা যেদিন মারা গিয়েছিল সেদিনই আমার বাবা আমার কাছে মৃত হয়ে গিয়েছিল। আফসোস, আমি তা বুঝতে পেরেছি অনেক পরে। আমার বাবা তার সুন্দরী বউয়ের ভয়ে মেয়ের বাবা ডাকে সাড়া দিতে পারতো না, অথচ জানিই না জন্ম দিয়েই বাবা হওয়া যায় না। আমার তথাকথিত বাবা কখনো আমার বাবা ছিলেনই না, যার প্রতিটা ঘাত প্রতিঘাতে আমি মৃত্যুসম যন্ত্রণা পেয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। আমি আমার তথাকথিত বাবাকে ঘৃণা করি, ঘৃণা। এইরূপ বাবাদের কাছে আমার অনুরোধ, যারা নিজের সন্তানের দায়ভার নিতে পারবে না তারা যেন জন্মের পর ওই সন্তান গলা টিপে হত্যা করে। আমি আমার জন্মদাতা পিতাকে ঘৃণা করি, ঘৃণা। আমার কথায় আমার বাবার মুখের কাঠিন্য দূর হয়ে বিস্ময়ের আবির্ভাব ঘটল। এর মাঝেই সকলে উপস্থিত হলো। তাশরিফ, আশা, আমার বন্ধুবর্গের অনেকেই। যারা আসেনি তারা বার কয়েক ফোন দিয়েছে। আশরাফ হেলতে দুলতে বাড়িতে প্রবেশ করলো। আমি ধীর গলায় আমার শ্বশুর আর শাশুড়ির উদ্দেশ্যে বললাম, আপনার ছেলে সন্তান চাই মা, তাই সে আমার ছোট বোনের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেছে। আমার কথায় উপস্থিত সকলে পিলে চমকে উঠল। বাবা হুঙ্কার দিল, ওরে কুলাঙ্গার, বেরিয়ে যা। আমি তা গায়ে না মাখিয়ে উঠে দাঁড়ালাম। তাশরিফকে ইশারা করতে এসে কিছু কাগজপত্র আমার হাতে দিল। আশরাফের রাগ ওঠানোর জন্য এইটুকুই যথেষ্ট ছিল। তবুও সে আমায় বলল, আর একটু ভেবে দেখলে হয় না নীরু? আমি তোমার চাহিদা মেটাতে পারবো না আশরাফ। বড়দের সামনে এই কথাটি আশরাফ আশা করেনি। আমাকে বেশ কয়েকবার বোঝাতে চেষ্টা করেও আশরাফ ব্যর্থ হলো। শেষে সে রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত ভাব তোর আসে কোথা থেকে ছোট লোক? আমি ছাড়া তোর উপর দয়া করার মতো কেউ নেই, বন্ধা মহিলা। তোর ভালোর জন্যই তোকে রাখতে চেয়েছিলাম, এখন যখন চাইছিস না তবে তালাক, তালাক, তালাক। আমার বোধ হয় একটু চোখ মুখ খিচে কষ্ট পাওয়া উচিত ছিল, অথচ আমি অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে রইলাম। আশরাফ কটকট করে ডিভোর্স পেপারে সাইন করে দিল। কিছু সময় নিয়ে আমি সাইন করলাম। সাথে সাথেই তাহু আমার প্রেগন্যান্সির রিপোর্ট হাতে ছুটে এলো। আশরাফের সামনে তুলে ধরে বলল, চোখ মেলে দেখুন জনাব আশরাফ। আমার মানসিক অবস্থা তখন বিপন্ন। তাশরিফ হাত চাপড়ে আমাকে শান্ত হতে বলল। বান্ধবীরা আশ্বাস দিল ভয় নেই, আমিও ভয় পেলাম না। এই পৃথিবীতে নিতান্তই যদি আশ্বাস দেওয়ার মতো কেউ থাকে তবে এরাই তারা। সবকিছু এত দ্রুত ঘটেছে যে এর আকস্মিকতা সকলকেই হতভম্ব করে দিয়েছে। আমি আশরাফের চোখে চোখ রেখে তাকিয়ে আছি।
আশরাফ এখনো রাগে অন্ধ। সে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোর ভালোর জন্য এইসব করেছিলাম। 10 বছরে যে মেয়ে সন্তান দিতে পারোনি তাকে রাখার মানেই হয় না। এরপর তোর কথা ভেবেছি যে কোথা খাবি, থাকবি, বাঁচবি। তাই বলেছিলাম নীলিকে আমি ছাড়বো না। ইসলামী পুরুষের একসাথে 2 বিয়ের অনুমতি আছে। মিথ্যা ডিভোর্সের ভয় দেখিয়েছিলাম। ভেবেছি যতই প্রতিবাদী হোক, মেয়েদের নিজের জন্য ভয় থাকে। কিন্তু না, তোর তেজ অনেক বেশি। তুই জাহান্নামে যা, আমার সামনে আসবি না। আমি এই কথার পরিপ্রেক্ষিতে শান্ত রইলাম। রাগ উঠলে আশরাফ অন্য সময় আমার সাথে এর চেয়েও বেশি বাজে বকে। এক কথায় রাগে সে বরাবরই হিতাহিত জ্ঞান শূন্য। বাবা ওকে মারার জন্য তেড়ে এলো। আমার বাবা গর্জে উঠল, তুমি আমার মেয়েকে এসব বলছো কোন সাহসে? আমার কি অভাব পড়েছে? এসবের মধ্যে আমি একদমই গেলাম না। কিছুক্ষণের মধ্যেই আজাদ কাজে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। আমি নীলির দিকে তাকিয়ে বললাম, ওদের এক্ষুনি বিয়ে হবে। আশরাফের রাগটা এতক্ষণে কমে এসেছে। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমি আবারও জোর দিলাম, এক্ষুনি বিয়ে হবে। আশরাফ শান্ত স্বরে বলল, একজন পুরুষের 2টো বিয়ে করার অধিকার আছে নীরু। তুমি এমনটা না করলেও পারতে। আমি হাসলাম। আমাকে আজকের পর থেকে নীরু ডাকবে না। আর হ্যাঁ, একজন পুরুষের 2টো বিয়ে করার অধিকার আছে, পরকীয়া নয়। তবে চিন্তা করো না, তোমার 2য় বিয়ে অবশ্যই হবে। আমাকে ডাকার অধিকার হারিয়ে আশরাফ যেন দমে গেল কিছুটা। আমার কথার বাবার জোর জবরদস্তি ওদের বিয়েটা দিয়ে দিল। আশরাফ যে ক্ষণিকের মোহে আছে তা উপস্থিত সবাই জানে। তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট কিছু হতেই পারে না। মোহ কেটে গেলে হারানোর বেদনায় সে কতটা কাবু হবে আমি তা ভালোই জানি। এবার তাহু আমার লাগেজ নিয়ে আমার কাছে এলো। আমাকে জড়িয়ে হাও মাও করে কিছুক্ষণ কেঁদে ফেললো। পরক্ষণেই বলল, আমি তোমার আর এই নরকে থাকতে বলবো না বাবু, ভালো থেকো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। আমাদের আবার দেখা হবে। নিদ্রকে জামাতা বানাবো রে। তাহুর কান্নার বেগ বেড়ে গেল। আমি রিপোর্টটা আশরাফের সামনে তুলে ধরতেই আশরাফ বেশ আহত হলো। আসলে কি বলুন তো আশরাফ সাহেব, কিছু পেতে হলে অবশ্যই কিছু হারাতে হয়। ভালোই হয়েছে, আমার সন্তানের উপর আপনার মতো মানুষের ছায়া পড়বে না। তুমি আমার সন্তানকে আমার থেকে আলাদা করতে পারবে না। আশরাফ আমাকে সর্বশেষ পেশি শক্তির বড়াই দেখালো। বাবা মা সবাইও কিছুটা আবদার করলো, তাদের বংশধরের অধিকার চেয়ে। আমি হাতের মুঠোয় লুকানো পয়জন দেখিয়ে আত্মহত্যার অঙ্গীকার করতেই সকলে স্থির হয়ে গেল। আমি আপনাকে এখন অনেক ভালোবাসি বাবা। আপনি চাইলেই আমার বাবা হতে পারতেন। আমার সবকিছু আপনার নীলিমাকে দিয়ে চললাম অজানায়। আমি ভাবতাম সে বনিয়ার অধিকার ফলাতো, কিন্তু না, সে আমার সব কেড়ে নিয়েছে। ভালো থাকবেন বাবা, আপনার নীলিমাকে নিয়ে। ধীর পায়ে বেরিয়ে এলাম, জন্মদাতা পিতার উদ্দেশ্যে এই কথাগুলো বলে। সদর দরজায় পা রাখতেই নিদ্র দৌড়ে জড়িয়ে ধরল। তার সে কি কান্না! আমি অনেক কষ্টে শান্ত করে তুললাম নিদ্রকে। মায়া মায়া চোখগুলো মিলে নিদ্র প্রশ্ন করলো, তুমি কবে আসবে বড় আম্মু? আসবো বাবা, অবশ্যই আসবো। সেদিন অনেক সুন্দর হবে। এই ছিল আমার ওই পরিবার থেকে মহাপ্রস্থান। তবে ডিভোর্সের কাগজগুলো নকল ছিল। আমি আশরাফকে পরীক্ষা করার জন্য বানিয়েছিলাম। আমাদের ডিভোর্স হয়নি। ইসলামে অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে বা ডিভোর্স কোনোটাই জায়েজ না। একই পিতার ঔরসজাত 2 বোনকে একই সাথে বিয়ে করা যায় না বিধায় ওদের বিয়েটাও বোধহয় অকার্যকর গণ্য হলো। তারপর বান্ধবী আশার কাছে কাটে বেশ কিছুদিন। আশা আমাকে এক মুহূর্তের জন্য একা অনুভব করতে দেয়নি। তবে আমার শান্তি সমাপ্তি ঘটল অতি দ্রুত। আশরাফ তোলপাড় শুরু করে দিয়েছিল আমার অনাগত সন্তান নিয়ে। সে আমাকে ফেরানোর চেষ্টা করছিল এক মুখে, আর এক মুখে হুমকি প্রদর্শন করছিল। সমাজের দৃষ্টিকোণ থেকে আমার দিনকাল ছিল বেশ কঠিন। তার উপর এই ঝামেলাটা আমি সব সামলে উঠতে পারছিলাম না। আমি 2 চোখ যেন সাগর জল দেখতে রাখলাম। তখনই এই এক অন্ধকার গুহায় ক্ষীণ আলোর ন্যায় আমার হাত ধরে তাশরিফ। কোনো ভনিতা ছাড়াই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি পারছিলাম না কোনো সিদ্ধান্তে উপনীত হতে। বান্ধবীরা বোঝালো জীবনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। আশা আমায় বেশ সুন্দর করে বলল, তোর জন্য সামনে রয়েছে দুর্গম পথ। তোর সন্তান নিয়ে এ পথ পাড়ি দিতে একটি হাতের প্রয়োজন অনেক। অন্তত নিজের সন্তানের কথা ভেবে রাজি হয়ে যা। আমি প্রথমে সবটা তাশরিফের
আবেগ ভাবলেও পরবর্তীতে অবাক হয়েছিলাম তার নিখাত ভালোবাসা দেখে। নিখাত ভালোবাসা না হলে কেউ কিভাবে 10 বছর সময়কালের বিবাহিত ডিভোর্সি নারীকে সাদরে গ্রহণ করে? পরিবারের বিরুদ্ধে গিয়ে তার সে আমায় আপন করে নিল। তখন আমার ছোট্ট মেয়েটির বয়স মাত্র 7 দিন। আমি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে কেঁদে ফেললাম। সে কান্না ছিল সুখের কান্না, এত এত ভালোবাসা পাওয়ার কান্না। সেদিনের পর আমাকে আর দুঃখ ছুঁতে পারেনি। কিভাবে ছবে আমার জন্য যে এক পুরুষ অকাতরে ভালোবাসা বিল করে। অনেকেই হয়তো আমাকে দেখে অবাক হয়, কেউ কেউ মন্তব্য করে আমি আশরাফকে ভালোবাসিনি। হ্যাঁ, তার সেই ঘৃণিত রূপ দেখার পর ভালোবাসিনি। আমার ঘৃণার পরিসর ভালোবাসার নাই প্রখর। আমি সেদিনের পর থমকে যাইনি, এতে হয়তো সবাই অবাক হয়, কিন্তু ওরা জানে না নিরুপমাদের থামতে নেই। আমার গল্পে দুঃখ বিলাস কম, তাই এই গল্প শুনে কেউ কেঁদে ফেলবে না, কিন্তু আমার হৃদয়ের তীর ধসে পড়ার অসংখ্য দীর্ঘশ্বাস ছুটে চলে। আমার গল্প শুনে মানুষজন দীর্ঘশ্বাস ফেলবে, আনুষ্ঠানিকতাবিহীন দুঃখ বিলাস করবে। পুনশ্চাৎ হ্যাঁ, আমার কোল জুড়ে একটা প্রিন্সেস এসেছে। নির্জের অলিখিত বউ আমার প্রিন্সেস আয়ত্রী, আমার জীবন। জানি না কখনো নির্জরটা দেখা পাবো কিনা, সে একদিন আদৌ আসবে কি? মায়ের ডায়েরিটি পড়ে আয়ত্রী দীর্ঘশ্বাস ফেলল। বেশ কয়েকবার পড়া হয়েছে এই ডায়েরি, তবে সর্বপ্রথম যেদিন পড়েছিল সেদিন ছিল ভিন্ন। 17 অক্টোবর মা সবসময় কেমন এলোমেলো থাকতো, বুঝতে শেখার পর থেকে এই রূপটা দেখে এসেছে, তাই ধারণা এই দিন বিশেষ কিছু। সেদিনও 17 তারিখ ছিল। মা বেশ অন্যমনস্ক হয়েছিল। তখনই আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামল। তার মা বৃষ্টি বিলাসী মূর্তি ছুটে গেল ছাদে। আয়ত্রী তখন কিছু একটা ভেবে মায়ের রুমে প্রবেশ করতে ডায়েরিটির সামনে পড়ল। এক বছর পুরো ডায়েরি পড়ে শেষ করলো আয়ত্রী। যখন পড়া শেষ ততক্ষণে বৃষ্টি কমে এসেছে। মায়ের আসার সময় হয়েছে ভেবে আয়ত্রী প্রাণপণে নিজের রুমে ছুটল। শাওয়ারের নিচে তখন বেশ করে কাঁদল আয়ত্রী। প্রথম নিজের বাবা জনিত ঘটনা এবং বাবা নামক মানুষটির এহেন অমানসিকতার জন্য, তারপর মায়ের এত কষ্টের কথা ভেবে। ইস, শক্ত মনের খোলসে সে আবৃত মায়ের যে এত এত আক্ষেপ, কষ্ট হয় না মায়ের? তাশরিফ আহসানের আদুরে ডাকে সেদিন আয়ত্রী উঠে দাঁড়িয়েছিল। এই যে জন্মদাতা, না হয়েও তিনি বাবা, শুধু বাবা না বরং এই পৃথিবীর সেরা বাবা। সেদিনের পর আয়ত্রী আর কাঁদে না, শুধু গোপনে দীর্ঘশ্বাস ফেলেছেন, মন খারাপের গুনগুন করে গাইত। এই পৃথিবীর সেরা বাবা আছেন আমার ঘরে। স্রষ্টার কাছে প্রার্থনা করতো বাবাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখো চিরকাল। আয়ত্রী দীর্ঘশ্বাস ফেলে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ডায়েরিটা পড়ার পর তার কিছু সূক্ষ্ম ইচ্ছে জাগে। দেখতে ইচ্ছে করে তাহু নামক সেই রমণীকে। উল্লেখিত অনাগত সেই মেয়েটি কে, যে কি তার সই হতো? আর নিদ্র, সেই নিদ্র সাহেব। আয়ত্রী কল্পনা করে দেখতো গুলুমুলু কিউট একটা বাচ্চা ছেলে সুন্দর করে দাঁত বের করে হাসছে। পাশে একজন সুদর্শন যুবক পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাজ্যের সব গাম্ভীর্যতা। আয়ত্রী খুব করে চাইছে লোকটা হাসুক, কিন্তু সে হাসছে না। হয়তো বড় মাকে হারিয়ে হাসতে ভুলে গেছে। আয়ত্রী এই মানুষগুলোর সাক্ষাৎ কামনা করে। নিদ্র লোকটার বেশ করে কেন, তার একটা স্থির কারণ নেই। যেমন তার সম্পূর্ণ নাম তাহিয়া আহসান আয়ত্রী। তাকে সবাই তাহিয়া ডাকে, আয়ত্রী কেউ ডাকে না। তার ধারণা এই নামটা মূলত নিদ্র নামক লোকটার জন্য তুলে রাখা। তাই আয়ত্রী খুব করে চায় তিনি মনের মাধুরী মিশিয়ে ডেকে উঠুক এই আয়ত্রী। এই নিকোষ কালো আধার রাত, ঝিঝি ঠিক সিলিং ফ্যানের ক্যাচর ক্যাচর শব্দ, নিদ্রকে নিয়ে অসম্ভব প্রায় ভাবনার ভিড়ে আয়ত্রী ঘুমের রাজ্যে পাড়ি দিল মেয়েটি। এখন প্রিয়দের কাল্পনিক সাক্ষাৎ পেয়ে যাবে। সুন্দর কুয়াশা ঢাকা সকাল, শিশির ভেজা নরম দুর্বাঘাসের উপর আয়ত্রী হেঁটে যাচ্ছে। একটা নদীর পাড় ধরে অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত পায়ে সে নদীর তীরে এসে বসল। তখনই পাশে কারো উপস্থিতি টের পেল। গম্ভীর মুখে বসে আছে লোকটা। আয়ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি এত ছুটোছুটি করো কেন শুনি?
তুমি জানো এমন মেয়ে আমার পছন্দ না। কিন্তু আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমি কি করব? হবু বরের পছন্দ অপছন্দ বিরাট একটা ফ্যাক্ট, তুমি বুঝবে না মেয়ে। আপনি নিদ্র? সত্যি বলুন, আপনি নিদ্র? কোনো জবাব এলো না। আয়ত্রী দ্বিগুণ উৎসাহের সহিত বলে উঠল, আপনি একটু হাসবেন প্লিজ। লোকটির কোনো হেল দোল নেই। এক পর্যায়ে আয়ত্রী তার হাত ধরে টানাটানি শুরু করলো। এত সুঠামদেহী এই পুরুষের কিছুই হলো না। সে অবাক হয়ে বলতে লাগলো, হ্যাঁ আয়ত্রী, এই তাহিয়ামু উঠেছে? বাবার ডাকে ঘুম ভাঙে আয়ত্রীর। সাড়া না দেওয়া অবধি বাবা ডাকতেই থাকবে তাই বলে উঠল, উঠেছি বাবা। বাবার প্রস্থানের পর আয়ত্রী আড়মোড়া ভেঙে উঠে বসল। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পা বাড়লো। দাঁত ব্রাশ করার সময় আয়নায় চোখ পড়তে কিছুক্ষণ স্থির তাকিয়ে আয়ত্রী বলে উঠল, আপনি আজও আমার স্বপ্নে এসেছেন নিদ্র। কোনো উত্তর এলো না। সে ফের বলে উঠল, আপনি আমায় বড্ড জ্বালাতন করেন, বুঝেছেন? যখন তখন গম্ভীর মুখে বলে ওঠেন, এই আয়ত্রী এই। আয়ত্রী কিছুক্ষণ পর পর এটা ওটা বলল। তার অদ্ভুত অভ্যাস আয়নাকে নিদ্র বানিয়ে কথা বলা। হাত মুখ ধুয়ে ছুট লাগানোর আগে আরেকবার আয়নায় চোখ ভোলালো। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, আপনি আমার অলিখিত বর হয়ে আছেন তো, নাকি ওই দিকটা চুটিয়ে প্রেম করছেন? আয়ত্রী জানে কোনো প্রত্যুত্তর আসবে না, তবু রোজ রোজ বলে, মানুষ তো কত কিছুই চায়, তবে নিয়তিতে কি আছে কেউ কি জানে। এই যে নিদ্রের দেখা কি আয়ত্রীর এই জীবনে পাওয়া হবে? নিদ্র কি সত্যি সত্যি ডেকে উঠবে এই আয়ত্রী বলে, নাকি সবটা স্বপ্নই থেকে যাবে?